আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের আলোচনার বিষয়বস্তু আপনারা জানেন, বাংলাদেশ ইউএস এর সাথে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলার জন্য রয়েছে ইউএসএতে। সেখানে প্রথম দুইটি টি-20 ম্যাচই কিন্তু বাংলাদেশ লজ্জাজনকভাবে হেরেছে এবং সিরিজ হেরে কিন্তু বাংলাদেশ এখন একেবারে হোয়াইট ওয়াশের দ্বার প্রান্তে রয়েছে বলা যেতে পারে। তো এটা কোনোভাবেই আসলে বাংলাদেশের সমর্থক গোষ্ঠী, বাংলাদেশের আলোচক, বিশ্লেষক, সাংবাদিক, অ্যানালিস্ট যাদেরই বলেন না কেন, কেউ কিন্তু মানতে পারতেছে না এবং মানার কথাও নয়। বাংলাদেশের যে পারফরমেন্স, মূলত বাংলাদেশ কিন্তু ওয়ানডে স্কোয়াড নিয়ে কিন্তু টি-20 বিশ্বকাপ খেলতে গিয়েছে এবং সেটারই কিন্তু রেজাল্ট দেখা যাচ্ছে মাঠে এবং মাঠের বাইরে। জিম্বাবুয়ের সাথেও কিন্তু বাংলাদেশ প্রায় দুটি ম্যাচ হারতেও জিতে গিয়েছিল 9 রান এবং 5 রানে, এবং লাস্ট ম্যাচটি কিন্তু হেরেই গিয়েছিল। তো ওই দুটি ম্যাচ যদি বাংলাদেশ হারতো এবং লাস্ট ম্যাচটি বাংলাদেশ হেরেছিল, সিরিজ কিন্তু হারার সম্ভাবনা ছিল। এবং প্রথম ম্যাচ হারার পরে কিন্তু নাজমুল হোসেন শান্ত বলেছেন যে আমরা জিম্বাবুয়ের এগেনস্টে খারাপ উইকেটে খেলেছি, যে কারণে প্রস্তুতি আমাদের ভালো হয়নি, এখানে এসেও প্রস্তুতির খুব একটা প্র্যাকটিসের সুযোগ পাইনি, সাকিব আল হাসান বলেছেন। এবং এই হার লজ্জার নয় সেটাও তারা বলছেন। সিরিজ হারার পরে এই ধরনের কথাবার্তা বাংলাদেশের ক্রিকেটারদের মুখ থেকে আসছেন এবং নাজমুল হোসেন শান্ত, যিনি 3 ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক, কোনো ফরম্যাটেই তিনি কিন্তু সাম্প্রতিক সময় তার কিন্তু পারফরমেন্স ভালো না, বিশেষ করে টি-20তে লাগাতার ব্যর্থতা তার ব্যাটিংয়ে রয়েছে। তারপরও তিনি ক্যাপ্টেন কোটায় খেলে যাচ্ছেন। লাস্ট ম্যাচে কিছুটা রান পেয়েছিলেন, 36 করেছেন, কিন্তু 34 বলের খরচায় তারপরে কিন্তু দৃষ্টিকটুভাবে কিন্তু রান আউট হয়ে গিয়েছেন। এছাড়া সাকিব আল হাসান সিনিয়র ব্যাটসম্যান তেমন কিছু করতে পারছেন না দলের জন্য। মাহমুদুল্লাহ রিয়াদও কিন্তু মাঝে মাঝে ভালো খেলছেন, মাঝে মাঝে আবার অফ ফর্মে চলে যাচ্ছেন। তৌহিদ হৃদয় স্টার্ট করছেন কিন্তু কন্টিনিউ করতে পারছেন না। টপ অর্ডারে বাংলাদেশের যদি আমরা বলি, কোনো ধরনের কিন্তু স্টেবল ওপেনিং পেয়ার আমরা দেখতে পাচ্ছি না। লিটন দাস পুরোপুরি অফ ফর্মে চলে গেছেন। তারপরে প্রথম ম্যাচে তাকে খেলানো হয়েছিল, তিনি কিন্তু কয়েকটা লাইফ পাওয়ার পরে কিন্তু আউট হয়ে গিয়েছেন অল্প রানে। তারপরে কিন্তু সৌম্য সরকার তার ধারাবাহিকতা মেনটেন করছেন, গত ম্যাচেও কিন্তু তিনি 16 রানে আউট হয়ে গিয়েছেন। তানজিব তামিম, যাকে জিম্বাবুয়ে এগেনস্টে যার অভিষেক হয়েছিল, দুটি হাফ সেঞ্চুরি ছিল, কিছুটা ফর্মে ছিলেন, তাকে এনে ভাবা হয়েছিল কিছুটা রান পাবে, তিনিও কিন্তু বেশি স্কোর করতে পারেননি। এবং জাকের আলী অনেক, যিনি বিপিএল এ চমক দেখিয়েছেন, সালাউদ্দিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ, তার পক্ষে সাফাই গিয়েছিলেন, তারপরেই কিন্তু তার জাতীয় দলের অন্তর্ভুক্তিটা হয় এবং শ্রীলঙ্কার এগেনস্টে কিন্তু এক ম্যাচে তিনি স্টার্টটা ভালোই করেছিলেন। তারপরে কিন্তু তার ধারাবাহিকতা একেবারেই নেই। উইকেট কিপিংও কিন্তু মাঝে মাঝে কিন্তু ইজি ক্যাচ ছাড়ছেন এবং ব্যাটিংয়েও কিন্তু তার কাছ থেকে যে ধরনের এক্সপেকটেশন আছে, লেট অর্ডারের যে ধরনের হার্ড হিটিং ব্যাটিং তিনি করতে পারেন বা ফিনিশিং করতে পারেন, সেটাও কিন্তু করতে পারেননি। বাংলাদেশ কিন্তু লাস্ট ম্যাচ যেটা 144 রান চেস করতে গিয়ে কিন্তু বাংলাদেশ কিন্তু সেটাও সক্ষম হয়নি। 3 বল আগে কিন্তু বাংলাদেশ অল আউট হয়ে গিয়েছে এবং যেখানে কিন্তু লাস্ট 19 বলে 21 রান দরকার ছিল, হাতে 5 উইকেট ছিল, সেই ম্যাচ বাংলাদেশের পক্ষে জেতা সম্ভব হয়নি। এবং টি-20 বিশ্বকাপ খেলতে এসছে বাংলাদেশ, এর আগের ম্যাচেও কিন্তু 153 রানের বেশি বাংলাদেশ করতে পারেনি ইউএস এর এগেনস্টে। ইউএসএকে ফার্স্ট ম্যাচে হয়তো বাংলাদেশ কিছুটা হালকা হয়ে নিয়েছিল, সেকেন্ড ম্যাচেও আগে কিন্তু ব্যাটিংয়ে পাঠিয়ে কিন্তু ইউএসএকে কিন্তু অল্প রানে বেঁধে ফেলার সক্ষম হয়। তারপরেও কিন্তু ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতা এবং সীমাহীন ব্যর্থতা আমি বলবো, যে এত ছোট একটা স্কোর কিন্তু বাংলাদেশ চেস করতে পারেননি এবং যেটার ফলস্বরূপ সিরিজ বাংলাদেশ অলরেডি ইউএসের সাথে হেরে গিয়েছে এবং লাস্ট ম্যাচটাও হারার সমূহ সম্ভাবনা রয়েছে। তো এই অবস্থায় বাংলাদেশ টি-20 বিশ্বকাপে কেমন কি করতে পারে সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি। বাংলাদেশের গ্রুপে আপনারা জানেন নেপাল রয়েছেন, যারা হচ্ছে আপকামিং এশিয়ার টিম, বেশ ভালো করছেন। ওয়েস্ট ইন্ডিজের এ টিমের এগেনস্টে তারা দুইটি জয় পেয়েছেন, ভালো খেলে। এবং ওয়েস্ট ইন্ডিজ এ টিমে কিন্তু মূলত জাতীয় টিমের, ন্যাশনাল টিমের ক্রিকেটাররা ছিলেন। তারপরে নেদারল্যান্ড রয়েছে টি-20তে, তারা ডেঞ্জারাস টিম, নিজেদের দিনে কিন্তু তারা নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো টিমকেও কিন্তু ধরাশায়ী করার মতো তাদের ক্যাপাবিলিটি রয়েছে। এছাড়া শ্রীলঙ্কা কিন্তু তাদের আগের অবস্থায় চলে যাচ্ছে, টিমটা ভালো করছে দিন দিন এবং তারা রিবিল্ডিং প্রসেসে কিন্তু টিমটা বেশ ভালো গুছিয়ে নিয়ে এসছেন। এবং এছাড়া হচ্ছে সাউথ আফ্রিকা রয়েছে এই গ্রুপে, যে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে। এবং লাস্ট 3-4টা বিশ্বকাপের মধ্যে বলা যেতে পারে সাউথ আফ্রিকা কিন্তু সবচেয়ে স্ট্রংগেস্ট টিম নিয়ে এসছেন এবং ব্যালেন্সড স্কোয়াড, খুবই স্ট্রং স্কোয়াড। তো এদের সাথে টেক্কা দিয়ে বাংলাদেশ কতটা কি করতে পারবে, বাংলাদেশ সুপার 8-এ যেতে পারবে কিনা, এটা এখন সম্পূর্ণভাবে সংশয়ের মধ্যে পড়ে গিয়েছে এবং না যাওয়ার সম্ভাবনাটাই বেশি মনে হচ্ছে। কারণ বাংলাদেশের যে স্কোয়াড রয়েছে এবং যে ব্যাটিং ডিসপ্লে বাংলাদেশের ব্যাটাররা করছে, ম্যাক্সিমাম ব্যাটসম্যান অফ ফর্মে রয়েছে।
কোনো ব্যাটসম্যানকেই বলা যাবে না যে তিনি খুব ভালো ফর্মে রয়েছেন বা তার উপর খুব একটা নির্ভর করা যাচ্ছে। তো এই পরিস্থিতি চলতে থাকে এবং লেট অর্ডারে কিন্তু কারো কাছ থেকে সেরকম সাপোর্ট পাওয়া যাচ্ছে না। শেখ মাহিদি কি আমরা জানি মূলত ডোমেস্টিকে তিনি কিন্তু ব্যাটিং অলরাউন্ডার হিসেবে খেলে থাকেন, কিন্তু জাতীয় দলে কিন্তু তিনি বোলিং অলরাউন্ডার হিসেবে 7 নম্বর 8 নম্বরে খেলছেন, সে ধরনের সাপোর্ট দিতে পারছেন না। হয়তো বোলিংটাই তাকে দিয়ে বেশি করানো হচ্ছে। রিশাদ হোসেনের কাছ থেকে যে চমক ব্যাটিং এর চমক আমরা শ্রীলঙ্কার এগেনস্ট সিরিজে দেখেছিলাম সেটাও দেখতে পাচ্ছি না। বোলিংটা তিনি ভালো করছেন, বোলিংয়ে কিন্তু পেসাররা ভালোই করছেন, শরীফুল, মোস্তাফিজ, হয়তো কি ইনান, আমরা যদি বলি যে মাঝে মাঝে ফর্মে থাকছেন, মাঝে মাঝে ফর্ম থেকে আউট হয়ে গিয়ে যাচ্ছেন, তারপরেও কিন্তু তারা ভালোই করছেন বোলাররা। কিন্তু ব্যাটসম্যানদের যে ব্যাটারদের এই খারাপ ব্যাটিং ডিসপ্লে, এটা থেকে যদি বাংলাদেশ পরের ম্যাচে কামব্যাক করতে না পারে, বিশ্বকাপে বাংলাদেশ সম্পূর্ণভাবে হয়তো প্রতিটা ম্যাচ হেরেই হয়তো দেশে ফিরতে হতে পারে বাংলাদেশের। কারণ এই স্কোয়াডে যে ব্যাটাররা রয়েছে তাদের দ্বারা আসলে বাংলাদেশের বড় স্কোর করা সম্ভব বলে আমার কাছে মনে হচ্ছে না। যে ধরনের ব্যাটার বাংলাদেশের ছিল বা যে ধরনের স্কোয়াড ঘোষণা করা উচিত ছিল, সেটা নতুন নির্বাচক প্যানেলও হয়তো বা হাতুরা সিংহের যে নির্বাচন প্রসেস বা তার যে ব্যক্তিগত পছন্দ অপছন্দ বা বোর্ড পরিচালকদেরও কিছু পছন্দ অপছন্দের প্লেয়ার রয়েছেন, আপনারা সবাই জানেন। এটা হিডেন সিক্রেট হিসেবে অনেক সময় সব সময় যারা বোর্ড কর্তা থাকেন বা ম্যানেজমেন্টে থাকেন সবারই একটা পছন্দ অপছন্দের জায়গা থেকে কিছু প্লেয়ার বাদ পড়ে যায়। এছাড়াও রাডারের বাইরে কিছু প্লেয়ার কিন্তু ভালো খেলছে, বয়সের অজুহাতে, ফিটনেসের অজুহাতে কিন্তু অনেক প্লেয়ারকে বাংলাদেশ সিলেক্ট করছে না। যে প্লেয়ারদের দিয়ে যদি বাংলাদেশ গ্রুমিং করতো বা লাস্ট একটা মাস যদি বাংলাদেশ 2-3টা টিম নিয়ে যদি নিজেদের প্র্যাকটিস ম্যাচ খেলতো, নিজেদের কোর প্লেয়ারদের 60-70 জন প্লেয়ার নিয়ে, সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু ব্যতিক্রম কোনো রেজাল্ট পেতে পারতো। এছাড়া অনেকে এখন কথা বলছেন যে বিপিএল ছাড়া অন্য কোনো টি-20 টুর্নামেন্ট কেন নেই, বিসিএল বন্ধ করে হলেও হচ্ছে টি-20 একটা টুর্নামেন্ট করতে হবে। বিসিবিও অনেকটা সাই দিয়েছে, তারাও রাজি হয়ে গেছে এই টুর্নামেন্টের কথা। কিন্তু আমি কিন্তু বলছি লাস্ট 11 বছর ধরে বা 12 বছর ধরে, 2012-13 থেকে, সেই সময় থেকে বাংলাদেশের বিপিএল এর যখন যাত্রা শুরু হয়েছে 2012-তে, তখন থেকেই যদি একটা এক্সট্রা টি-20 টুর্নামেন্ট বাংলাদেশের অ্যারেঞ্জ করা যেত, সেখান থেকে কিন্তু প্লেয়ারদের কোর প্লেয়ার বা ভালো প্লেয়ার কারা বা আপকামিং প্লেয়ার কারা, টি-20 স্পেশালিস্ট কারা, হার্ড হিটার কারা, ওভারে ভালো বল করার মতো বোলিং করতে পারে কারা, তাদের যদি সিলেক্ট করে বাংলাদেশ যদি বিপিএল এর দলগুলো যদি সিলেক্ট করতে এবং প্রপার যদি চান্স দেওয়া যেত, বাংলাদেশ নতুন কিছু ট্যালেন্ট পেত। এবং যে ট্যালেন্টগুলো আছে সেই ট্যালেন্টগুলো কিন্তু সুযোগের অভাবে ঝরে যাচ্ছে। যেমন আমি কয়েকটা নাম বলতে পারি, আপনার হাবিবুর রহমান সোহান রয়েছেন, বিপিএল এ কিন্তু 1 বছর ভালো করেছেন, পরের বছর খুব একটা সুযোগ পান নাই, পারফর্ম করতে পারেননি। তারপরে হচ্ছে আপনার পারভেজ হোসেন ইমনকে আমরা দেখেছি জিম্বাবুয়ের এগেইনস্ট সিরিজে রাখা হয়েছিল, যদিও তিনি ব্যাটিং করার সুযোগই পাননি কোনো ম্যাচে। ডোমেস্টিক কিন্তু তিনি বেশ ভালো করছেন। এছাড়া কিন্তু আমরা আরও অনেক প্লেয়ারের নাম জানি, বিশেষ করে নুরুল হাসান সোহান কিন্তু টি-20-র জন্য ভালো একজন ব্যাটসম্যান, উইকেট কিপার ব্যাটসম্যান। কিছুদিনের জন্য তাকে ক্যাপ্টেন্সিও দেওয়া হয়েছিল, এখন তিনি একেবারেই দলের বাইরে চলে গিয়েছেন। এছাড়া হচ্ছে আকবর আলীকে আমরা জানি কিন্তু লাস্টের দিকে ভালো হার্ড হিটিং ব্যাটিং করতে পারেন। এছাড়া অলরাউন্ডার ব্যাটসম্যান কিছু বাংলাদেশের ছিল, আলাউদ্দিন বাবুর কথা বলতে পারি, মুক্তার আলীর কথা বলতে পারি, আরিফুল ইসলামের কথা বলতে পারি, জিয়াউর রহমান জনির কথা বলতে পারি। এই ট্যালেন্টগুলো যদি বাংলাদেশে ঠিকভাবে ইউটিলাইজ করা যেত এবং এই ট্যালেন্টগুলোকে যদি ঠিকভাবে বাংলাদেশ নার্চার করতে পারতো, বাংলাদেশ হয়তো ভালো একটা স্ট্রং টিম পেত। যেটা হচ্ছে বাংলাদেশের ম্যানেজমেন্টের অদূরদর্শিতা এবং হচ্ছে এসপি টিমের ম্যাচ না থাকা এবং পার্টিকুলার কোনো টিম বাংলাদেশে না থাকা এবং ট্যুর না করার কারণে, এবং হচ্ছে পার্টিকুলার ডোমেস্টিকে আর কোনো এক্সট্রা টি-20 টুর্নামেন্ট না থাকার কারণে কিন্তু বাংলাদেশ ভালো টিম এখন পর্যন্ত গঠন করতে পারেনি। তারপরে যাদের সিলেক্ট করা যেত, যেমন মেহেদী মিরাজের কথা বলতে পারি, সাইফুদ্দিনের কথা বলতে পারি, আরও কিছু প্লেয়ার রয়েছিলেন যারা হয়তো বাংলাদেশের সুযোগ পেতে পারতো, সেটা না হয়। বাংলাদেশ কিন্তু পুরোপুরি এখন হচ্ছে দুর্বল একটা টিম নিয়ে, বলা যেতে পারে ওয়ানডে টিম নিয়ে হচ্ছে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে গিয়েছে। তো এই দল নিয়ে বাংলাদেশ কতদূর কি করতে পারে সেটা সময়ই হয়তো বলে দিবে, তবে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নেই। তো ধন্যবাদ বন্ধুরা আজকে ভিডিওটি দেখার জন্য।